নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, শেষ পর্যন্ত আজ অক্ষয় তৃতীয়ার দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন। পুজো পাঠ হলো এবং পুজো পাঠের পর জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হলো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 3 দিন ধরে দীঘাতে গিয়ে সমস্ত কিছুর কিন্তু তত্ত্বাবধান করলেন। অন্যদিকে যেটা দেখা গেল যে শুভেন্দু অধিকারীও আজ অক্ষয় তৃতীয়ার দিনে তার মেদিনীপুরে কাঁথিতে অযোধ্যার আদলে রাম মন্দির নির্মাণের জন্য শিলান্যাস করলেন এবং সেই শিলান্যাসের জন্য রীতিমতো ধুমধাম করে ভূমি পূজন হলো। আর এই সব কিছুর মধ্যে যিনি এক বালতি দুধের মধ্যে চোনা ফেলে দিলেন তার নাম হচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এদিন একেবারে সস্ত্রীক দীঘার জগন্নাথ মন্দিরের অনুষ্ঠানে হাজির হয়ে গেলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষ এবং তার স্ত্রীকে সাদর অভ্যর্থনা জানালেন। এখন এই যে দিলীপ ঘোষের কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের ফলে যথারীতি বিজেপি যে অস্বস্তিতে পড়বে কিংবা অস্বস্তিতে অলরেডি পড়ে গেছে সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে। কেননা এ নিয়ে কিন্তু বিজেপির নেতারা একটি কথাও বলছেন না, এমনকি শুভেন্দু অধিকারীর মতো নেতাও কিন্তু মুখে কুলুপ এঁটে রয়েছেন। কিন্তু খেলা এখানেই শেষ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা বড় খেলা, বড় একটা রাজনৈতিক চাল এদিন দিয়েছেন। আর সেই চালটা হচ্ছে যে দীঘার জগন্নাথ মন্দিরের ছবি এবং প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। বাংলার প্রত্যেকটি মানুষের বাড়িতে দীঘার প্রসাদ এবং দীঘার জগন্নাথ মন্দিরের একটি ছবি পৌঁছে দেওয়ার জন্য তার যে তথ্য সংস্কৃতি দফতর, সেই তথ্য সংস্কৃতি দফতরের যিনি মন্ত্রী ইন্দ্রনীল সেন, তাকে তিনি এদিন নির্দেশটা দিয়ে দিলেন। এখন ভালো মতো বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপটা করলেন কেন, আর এই পদক্ষেপের ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার দল তৃণমূলেরই বা কী লাভ হবে। তো বন্ধুরা, খেয়াল করে দেখবেন যে যখন রাম মন্দির উদ্বোধন হয়েছিল তখন কিন্তু বিজেপির তরফ থেকে প্রায় সমস্ত কিছুই করা হয়েছিল। যেমন প্রচার করা হয়েছিল তেমনই কিন্তু বড় অনুষ্ঠান করা হয়েছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে অযোধ্যায় গিয়ে রামলালার মূর্তির উন্মোচন করেছিলেন, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির হয়ে সেই মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছিলেন, সেটা নিয়ে বিজেপি যেটা ভেবেছিল যে 2024-এর যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে দেশের হিন্দুরা একাট্টা হয়ে বিজেপিকে ভোটটা দেবে। এটাই তো বিজেপি কিংবা আরএসএস এর একটা রণকৌশল ছিল। কিন্তু বাস্তবে যখন 2024-এর লোকসভা ভোটের ফল প্রকাশ্যে এলো তখন কি দেখা গেল বিজেপির সিট আরও কমে গেছে। বিজেপি আগের থেকে কম আসনে ভোটে জিতেছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে যেটা দাঁড়ালো যে রাম মন্দিরকে কেন্দ্র করে যে হাইপ, যে প্রচারটা, যে প্রচারের ঝড়টা বিজেপি তুলতে চেয়েছিল কিংবা যে ভোটটা বিজেপি এই রাম মন্দিরকে ভোটের আগে উদ্বোধন করে পেতে চেয়েছিল, সেটা কিন্তু বিজেপি পায়নি। আর তার ফলেই কিন্তু বিজেপির যে আসন, বিজেপির যে সিট, সেটা কিন্তু কমে গিয়েছিল। আর তখনই কিন্তু অনেকেই যেটা বলেছিলেন যে বিজেপি রাম মন্দির উদ্বোধন করে একটা বড় ভালো কাজ করলো ঠিকই, কিন্তু এর মধ্যে কিছু ভুলচুক থেকে গিয়েছিল। আর সেই ভুলচুকের কারণেই কিন্তু বিজেপি রাম মন্দিরের পুরো ফায়দাটা 2024-এর যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে কিন্তু নিতে পারেনি। আর এই ভুলচুকটাই কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে দীঘার জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরকে সামনে রেখে ফায়দা তুলতে চলেছেন। আর সেই ভুলচুকটা কি? ভুলচুকটা হলো যে রাম মন্দিরের যে উদ্বোধন, সেই উদ্বোধনের সঙ্গে কিন্তু বেশিরভাগ হিন্দু মানুষই নিজেকে একাত্ম করতে পারেননি। এই অর্থে যে রাম মন্দিরের উদ্বোধন হলো কিন্তু তার যে একটা সরাসরি সংযোগ কিংবা একাত্মতা, সেটা কিন্তু ভারতের বহু হিন্দু মানুষই অনুভব করতে পারেননি। রাম মন্দির উদ্বোধন হয়েছিল ঠিকই, সেখানে বহু মানুষ হাজির হয়েছিলেন ঠিকই, কিন্তু রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের যে আনন্দ, সেই আনন্দটা সরাসরি বহু মানুষই প্রত্যক্ষভাবে অনুভব করতে পারেননি, উপলব্ধি করতে পারেননি। আর ঠিক সেই জায়গাটাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় চাল দিয়েছেন। আর সেই চালটা হলো যে তিনি জগন্নাথ মন্দিরের একটি ছবি এবং সেই সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানের যে প্রসাদ, সেই প্রসাদটা কিন্তু তিনি বাংলার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুধুমাত্র বাংলার বাড়ি বাড়ি নয়, তিনি ভারতের সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতেও কিন্তু একই কাজ করতে চলেছেন। এখন সমস্ত ভারতের বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতে প্রসাদ এবং ছবি পৌঁছে দেওয়ার যে কাজ, সেটা দেখে অনেকেই হয়তো বলবেন যে এ তো ভালো কাজ, কিন্তু আসল খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায় অন্য জায়গায় খেলেছেন। আর সেটা হচ্ছে এই বাংলার প্রত্যেকটি বাড়িতে প্রসাদ এবং ছবি পৌঁছে দেওয়া।
এতে বাংলার মানুষ যারা জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হতে পারেননি, যেমনটা কিনা রাম মন্দিরের ক্ষেত্রে হয়েছিল, যে ভারতের বহু মানুষ কিন্তু সেই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হতে পারেননি। না হওয়ারই কথা, কেননা ভিআইপিরা থাকেন, সিকিউরিটি থাকে, ফলে বেশিরভাগ মানুষকেই কিন্তু বাড়ি থেকে খবর দেখে কিংবা খবর শুনে জানতে হয় যে উদ্বোধনী অনুষ্ঠানে ঠিক কী হলো, ব্যাস ওই পর্যন্তই। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের প্রসাদ যদি বাড়িতে পৌঁছে যেত, রাম মন্দিরের একটি করে ছবি আর রামলালার লাড্ডু যদি বিজেপির নেতারা সারা দেশে প্রত্যেকটি বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেন, তাহলে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা হলফ করে বলছেন যে 2024-এ কিন্তু বিজেপির ভোট আরও অনেক বেশি বাড়ত। অন্তত বিজেপির নেতারা যদি জেলায় জেলায় মিষ্টির দোকান থেকেও মিষ্টি কিনে প্রত্যেকটি বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করত, তাতেও কিন্তু অনেকটাই ফল ফলতো। কিন্তু বিজেপির নেতারা সব কিছু ঠিকঠাক করলেও এই ব্যাপারটা কিন্তু তাদের মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খেলাটা খেলে দিয়েছেন। তিনি কিন্তু ভালো মতোই জানেন যে এই জগন্নাথ মন্দিরের, অর্থাৎ দীঘার জগন্নাথ মন্দিরের যে প্রসাদ এবং ছবি, সেটা যদি বাংলার প্রত্যেকটি বাড়িতে পৌঁছে দেওয়া যায়, তাহলে কিন্তু বাংলার প্রত্যেকটি মানুষ জানতে পারবে যে বাংলার হিন্দুদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী কাজ করেছেন। যে হিন্দুত্বকে সামনে রেখে বিজেপির শুভেন্দু অধিকারীরা এবারের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে চলেছেন, সেই হাতিয়ারটাই কিন্তু এদিন বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করে নিলেন। এবং সেই যে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে না দেওয়ার বিজেপির ভুল, সেই ভুলটাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাতিয়ার বানিয়ে ফেললেন। আর তাতে সোনায় সোহাগা করে দিলেন দিলীপ ঘোষের মতো বিজেপি নেতা যেভাবে একেবারে সস্ত্রীক দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে গেলেন, তাতে বিজেপির তরফ থেকে এইটা বলার আর মুখ রইল না যে দীঘার জগন্নাথ মন্দিরকে তারা মন্দির বলে মনেই করছেন না, কেননা দিলীপ ঘোষ কিন্তু সেই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে গেলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আপ্যায়ন নিলেন। ফলে বিজেপির এই যে দিলীপ কাটা, সেই কাটার ফলে কিন্তু বলতে গেলে এদিন শুভেন্দু অধিকারীর যে রাম মন্দিরের শিলান্যাস, অযোধ্যার রাম মন্দিরের আদলে মেদিনীপুরের কাঁথিতে, সেই শিলান্যাসের পুরো হাওয়াটাই কিন্তু এই দিলীপ ঘোষ পুরোপুরিভাবে ফুটো করে দিলেন। এখন প্রশ্ন উঠতে পারে যে দিলীপ ঘোষ এমনটা করলেন কেন? যে দীঘার জগন্নাথ মন্দিরকে বিজেপির নেতারা, শুভেন্দু অধিকারীরা মন্দির বলেই মনে করছেন না, মনে করছেন যে ওটা রাজ্য সরকারের টাকায় তৈরি একটা তথ্য সংস্কৃতি দপ্তরের দর্শনীয় জায়গা মাত্র, সেখানে দিলীপ ঘোষ সেই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে আসলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দাবি, সেই দাবিকেই স্বীকৃতি দিলেন। তো ফলে প্রশ্ন উঠতেই পারে যে দিলীপ ঘোষ এমনটা করলেন কেন? আসলে বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে দিলীপ ঘোষ এটা জেনে বুঝেই করেছেন, আর এর পেছনে দিলীপ ঘোষেরও একটা রাজনৈতিক রণকৌশল রয়েছে। সেই রণকৌশলটা কি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই রণকৌশলটা হচ্ছে বদলা। কি ধরনের বদলা? আসলে বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে দিলীপ ঘোষ এই পশ্চিমবঙ্গ বিজেপির জন্য যেভাবে তার সারাটা জীবন দিয়েছিলেন, মানে বিয়ে থা না করে বিজেপির সংগঠনকে সাজিয়েছিলেন, তার ফল কিন্তু দিলীপ ঘোষ পাচ্ছেন না। 2026-এর বিধানসভা ভোটে যদি বিজেপি এ রাজ্যের ক্ষমতায় আসে, পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে সবার আগে যিনি এগিয়ে থাকবেন, যার নাম এগিয়ে থাকবে, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর এই যে উত্থান, তৃণমূল থেকে বিজেপিতে আসার পর 2-3 বছরের মধ্যেই একেবারে বিজেপির মুখ্যমন্ত্রীত্বের পদটার দাবিদার হয়ে যাওয়া, সেটা কিন্তু দিলীপ ঘোষ কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এবং রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন যে দিলীপ ঘোষ তাও ভেবেছিলেন যে তাকে যদি এই রাজ্যের সভাপতির পদটা দেওয়া হতো, রাজ্য বিজেপির সভাপতির পদটাও যদি দিলীপ ঘোষকে দেওয়া হতো, তাহলেও কিন্তু দিলীপ ঘোষ হয়তো এই বিয়ে থার মধ্যে পড়তেন না, বিয়ে থা তিনি করতেন না, বিজেপির মধ্যে অন্তত তিনি থাকতেন, পরে না হয় তাকে মন্ত্রিত্ব দিয়ে অনেকটাই ঠান্ডা করা যেত। কিন্তু যেহেতু রাজ্য সভাপতির পদটিও দিলীপ ঘোষকে দেওয়া হচ্ছে না, ফলে দিলীপ ঘোষ ভালোই বুঝে গেছেন যে আর বিজেপিতে পাওয়ার মতো তার কিছু নেই। ফলে তিনি বিয়ে থা করে যেমন সংসার পেতেছেন, তেমনই কিন্তু এবার তিনি শুভেন্দু অধিকারীর এই যে উত্থান, সেই উত্থানকে কি করে দমানো যায় সেই চেষ্টাই কিন্তু শুরু করে দিয়েছেন, এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এর ফলে যে আগামী দিনে, মানে আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে ফের ফাটল ধরবে, বিজেপিতে ফের যে শুভেন্দু অধিকারী বনাম দিলীপ ঘোষ শিবিরের লড়াই শুরু হয়ে যাবে, দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, সেটা কিন্তু এখন থেকেই বেশ
বোঝা যাচ্ছে এবং তার খেসারত কিন্তু ফের বিজেপিকে এ রাজ্যের 2026-এর যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে কিন্তু দিতে হতে পারে। তবে বন্ধুরা, আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।